লাভ টু অল অফ ইউ। তোমরা শনিবারের দিন যখন কোনো ক্লাস নেই, অন্য কোনো কাজ নেই, তখনও মনে করেছো যে আজকে এখানে আসা উচিত। ভেতর থেকে ইচ্ছে হয়তো সবারই হচ্ছে না, তবুও এসেছো, কিন্তু এসেছো তো। অজয় আজকের এই অনুষ্ঠানকে হঠাৎ করে একটু বিশেষ করে দিল কে কাকে আর অংশুকে ডেকে। এবং তোমাদের কথা শুনতে শুনতে, তোমাদের গান শুনতে শুনতে, তোমাদের তো শুধু আজকের শোনা নয় না, এতদিন ধরে শুনছি, দেখছি, তো অনেক কিছুই মনে পড়ছে। আমি গতকাল আমার জেনারেল যে ফেয়ারওয়েল হয়েছিল সেখানেও বলছিলাম যে এখনও ঠিক আমি বুঝতে পারছি না যে আমি অবসর নিচ্ছি, রিটায়ার করছি, এই ব্যাপারটা এখনো মাথায় ঠিক ঢোকেনি আমার। I really couldn't understand what it really means. Retirement, what is retirement? I couldn't really mean. I couldn't really understand. আর তবে যেটা কেকা বলছিল, বা যারা আমাকে একটু দেখার সুযোগ পেয়েছো তারা জানো যে আমার কিছু বদ অভ্যেস আছে। বদ অভ্যেস হচ্ছে এটাই যে আমি খুব একটা ফাঁকা চুপচাপ থাকতে পারি না, অভ্যেসই নয় ওরকম আর কি। ফলে অনেক রকমের, জানি না কুকাজ না ভালো কাজ, অনেক রকমের কাজ করেছি, সমাজের অনেকগুলো স্কুল করার সুযোগ পেয়েছি, পাঁচটা জায়গাতে পড়ানোর সুযোগ পেয়েছি। যখন এমএ পাশ করি ঠিক তার পরের দিনেই একটা কলেজে পড়ানোর সুযোগ পেয়ে গেছি। গেটে আমাকে ছাত্র হিসেবে আটকানো হয়েছে, সে অভিজ্ঞতা আমার আছে। দিল্লিতে প্রায় বছরখানেক পড়ানোর পর ওই কলেজের প্রিন্সিপালের সঙ্গে তুমুল ঝগড়া করেছি, রিজাইন করেছি। জানি না, আমি তখন এরকম ভেবেছি যে ঠিক দিল্লি আমার জন্য নয়। অনেকবার মনে হয়েছে যে আমি পুরুলিয়ার ছেলে, পুরুলিয়াতে জন্মেছি, সুতরাং যদি এই সুযোগ পেয়েছি যে এমএ করছি বা এমফিল করছি, এমফিল একটা অদ্ভুত অভিজ্ঞতা আমার আছে। 15 জন, মাত্র 15টি সিট ছিল, 14টি মেয়ে আর আমি একা ছেলে। আমার জানি না, আমি ঠিক জানি না যে কি হয়েছিল, তবে হ্যাঁ, এমফিল কমপ্লিট করার আগেই আবার আমি সেই পিএইচডিতে রেজিস্ট্রেড হলাম, চলে গেলাম। তো যেটা বলছিলাম, আবার ফিরে আসছি ওখানে। দিল্লি থেকে চলে যখন এলাম তখন পর্যন্ত আমার হাতে কোনো চাকরি ছিল না। এই নয় যে হ্যাঁ এটা পেলাম বলে ওটা ছেড়ে দিলাম, তা নয়। কিছু অপ্রীতিকর কথা বলেছিলেন সেই কলেজের প্রিন্সিপাল, আর আমার মনে হয়েছিল এটা আমি মানব না, মানতে পারি না। তখন বলেছিলাম, তখন সেই রিজাইন করেছিলাম, সেই কলেজে দেয়ালে এঁটে দিয়েছিলাম আমার প্রতিবাদ, আমার কিছু খবর কাগজে প্রতিবাদ চিঠি পাঠিয়েছিলাম। আর মনে হয়েছিল যে ফিরে আসবো আমারই জন্মভূমিতে, যদি কিছু করতে পারি। সংযোগ আমার যে আমি পুরুলিয়ার কিছু প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরেছি, হরিপদ সাহিত্য মন্দিরের সঙ্গে যুক্ত হয়েছি, আরও কিছু কয়েকটা স্কুল করতে পেরেছি, রামকৃষ্ণ মিশনে পড়ানোর সুযোগ পেয়েছি, করতে করতেই কলেজ সার্ভিস কমিশনে ইন্টারভিউতে সিলেক্টেড হয়েছি। এবং আমার ওরা চয়েস জিজ্ঞেস করে, সেখানে আমি পুরুলিয়াই বলেছি, একবারও কলকাতা বলিনি। এবং যেহেতু প্যানেলে একদম 1 নম্বরই আমার নাম ছিল, ওরা তখন আমাকে রঘুনাথপুর কলেজে পাঠায়। রঘুনাথপুর কলেজে 10 বছর পড়িয়েছি। আবার সীতার অগ্নি পরীক্ষা হয়েছে, আবার ইন্টারভিউ দিতে হয়েছে জেকে কলেজে আসার জন্য।
এরই মধ্যে মাঝে নিস্তারিণী কলেজে 5 বছর পড়িয়েছি, কারণ তখনও রঘুনাথপুর কলেজে অনার্স ছিল না। তো সেই 1985 থেকে 2025 প্রায় 40টা বছর বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, অনেক শিখেছি, অনেক ভুল করেছি। কিছু কিছু কথা এখনো আমার মনে পড়ে। আমার রঘুনাথপুর কলেজে একজন আমার চেয়ে অনেক বয়স্ক শিক্ষক আমাকে একদিন বলেছিলেন যে, অশোকবাবু, এই অত খেটে খুঁটে এরকম করে পড়ানোর কোনো দরকার নেই। এই ছাত্রছাত্রীদের কিছু যায় আসে না। আমি মেনে নিতে পারিনি। আমি কমলদা বলে ওই ভদ্রলোক, তাকে আমি কিন্তু বলেছিলাম যে আমি আপনার সঙ্গে একমত হতে পারলাম না। আমি যখন আমার ক্লাসে যাচ্ছি, সেই ছেলে মেয়েকে আমি যা জানি, আমি বেশি কিছু জানি না, কিন্তু যতটা জানি, আমার বিষয়টা যতটা জানি, জীবনটাকে যতটা জানি, আমি সেটাই দেবো। ওরা নেবে না নেবে ওদের ইচ্ছে, ওদের চয়েস, দেবো তো আমি ওটাই। আর আজকে বলতে কোনো আমার লজ্জা সংকোচ নেই যে আমার ভেতরে ইচ্ছে খুব করেছে যে লোকে সম্মান দিক, আমাকে হাততালি দিক, মালা পরাক, এগুলো খুব ইচ্ছে করেছে, খুব সত্যি কথাই। কিন্তু জনপ্রিয় হব বলে কখনো কিছু করিনি, কখনো করিনি। এটা করলে লোকে প্রশংসা করবে। বরং তোমরা এখানে যারা ছাত্রছাত্রীরা বসে আছো, তোমরা জানো খুব ভালো করে যে আমি ক্লাসে কিন্তু কোনো রকমই বিশৃঙ্খলা পছন্দ করিনি। ক্লাসে দেরি করলে প্রচুর গালিগালাজ খেয়েছো তোমরা আমার কাছ থেকে, কিন্তু উদ্দেশ্য সবসময় একটাই ছিল, যে তোমাদের বোঝানো যে 40-45 মিনিট আগে, এখন 1 ঘন্টা, ওই 1 ঘন্টার ক্লাস ঠিকমতো করো না। যদি পড়ানো শুরু করে দিয়েছি, হপকিন্স বোঝাচ্ছি বা আর কিছু আলোচনা চলছে, সেই মে আই কামিন যদি 15 মিনিট ধরে করতেই থাকো, তাহলে ছন্দ পতন হয়। কি করে একটা আলোচনা চলতে পারে জীবন এবং সাহিত্য এমন একটা বিষয়, যে বিষয়টা তো নিছক একটা কবিতা বা একটা কাহিনী বা একটা এসে নয় না, ওটা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে কোথাও না কোথাও তার একটা গূঢ় সম্বন্ধ আছে। সুতরাং সেরকম একটা আলোচনা চলছে, সেই আলোচনাতে বারবার কেউ এসে ব্যাঘাত ঘটাবে তার দেরি হলো বলে, সেটা মেনে নিতে পারিনি। সেই জন্যই আপত্তি করেছি, বলেছি, বকেছি তোমাদের। অজয় একটা মানে ফ্যাকচুয়াল ভুল বলেছে, সেটাকে শুধরে দিই। আমি জেভিয়ার্সে কোনোদিন পড়িনি, আমি স্কটিশে পড়েছি, দিল্লি ইউনিভার্সিটি, তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম, কিন্তু তারপরে ছেড়ে দিয়েছিলাম কপাল ভালো বলে, কারণ প্রায় 9 মাস পরে রেজাল্ট বেরিয়েছিল, আমি দিল্লিতে চলে যাই। তারপরে কি ররিমাল কলেজে ওখানে নিয়ম হচ্ছে, এটা যাই হোক, সেটা বড় কথা নয়। আর তারপরে ডিপার্টমেন্টে ঢুকেছি যখন, তখন অনেক বেশি রক্ত গরম আমার। এখন তো কিছুই দেখোনি তোমরা আমার রাগ। আমার এখন একটা বিশেষ ঘটনা মনে পড়ে। একদিন আমি যখন ডিপার্টমেন্টে যাচ্ছিলাম বা করিডোরে হাঁটছিলাম, 2-1টা ছেলে এই বয়সে যেমন হয় আর কি, ওরা চারিদিকে কোনো দিকে না তাকিয়ে দৌড়ে আসছে আর ধাক্কা মেরেছে আমাকে। চিৎকার করে উঠেছিলাম, ইউ স্টুপিড, কান্ট ইউ সি। এখন নিজে খুব ছোট লাগে ভাবলে, একটা ছেলে, সেই বয়সী ছেলে, সে ছুটছে, সে দেখবে যে ও সামনের দিক থেকে কোন অধ্যাপক আসছে বিরাট বড় হনুরে, তাকে দেখে একটু সাবধানে হাঁট, একটু দেখ ধাক্কা না লেগে যায় তার। কত ছোট ছোট ব্যাপারে অদ্ভুত অদ্ভুত কাণ্ড ঘটিয়েছি। কলেজ সার্ভিস, এই এসএসসির খাতা দেখতে গেছি, কত তাড়াতাড়ি খাতা দেখে আরো 10টা খাতা দেখলে আরো বেশি পয়সা কামাবো, প্রতিযোগিতায় নেমেছি। ছি 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 ছি, এসব কাণ্ড করেছি। অজয় সাক্ষী আছে, অজয় ছিল আমার সাথে, ছন্দম, আমি, ইন্দ্রাণী, আমরা সব খাতা দেখতে গেছি। ভয়ঙ্কর স্পিডে খাতা দেখতাম, কোথাও না কোথাও এটা কাজ করতো। যদি 300 খাতা দেখি, 3000 টাকা। যত বড় হয়েছি, যত দেখেছি, তত খুব খারাপ লেগেছে, লজ্জা লেগেছে। এবং ওরিয়েন্টেশন কোর্স করতে গেছি,
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন কোর্স হচ্ছে, আমি একমাত্র নিরামিষাশী, তখনও ভিগান হইনি, নিরামিষাশী। আর ওরা কোনো ব্যবস্থাই করেনি, যেটা সবসময়ই হয়, এটা নতুন কিছু নয়। মেজরিটির জন্যই সবাই ভাবে, মাইনরিটির কথা কেউ ভাবে না। আমার কথা কেউ ভাবেনি। ফলে আমাকে যখনই কিছু হতো বলে, আপনি ঢ্যাঁড়স খান, আপনার তো স্যার আর কিছু নেই, ঢ্যাঁড়স আছে, একটু ঢ্যাঁড়স দিয়ে দেবো, আর একটু বেশি করে ঢ্যাঁড়স দিয়ে দিচ্ছি আপনাকে। এবং তখন আমার না কেমন যেন মনে হতো যে আমাকে শুধু ঢ্যাঁড়স দিচ্ছে আর এরা সব মাংস খাচ্ছে, এটা তো আমার প্রতিবাদ করা উচিত। আমি চেঁচিয়েছি, চিৎকার করেছি। এখন খুব বড্ড ছোট ছোট লাগে ভাবলে। কি একটা সামান্য ব্যাপার, কি আমাকে তুই ঢ্যাঁড়স খাওয়ালে না কি করলে, কি যায় আসে তাতে? আমি 10 দিনের জন্য এলাম, তুমি না ঢ্যাঁড়সই খাওয়ালে, ঠিক আছে, ভাত আর ডাল তো দিলে, ঠিক আছে, দিলে তো কিছু খেতে। তো তোমাদের সাথে যারা পিজির ছেলেমেয়েরা এখানে বসে আছো, তাদের সঙ্গে আমি 4 বছর কাটিয়েছি হয়তো। তারই মধ্যে অনেক রকমের আলোচনা হয়েছে আমাদের মধ্যে, কথাবার্তা হয়েছে। তোমাদের কাছ থেকে অনেক শিখেছি। আর এখানে আমার ছেলে বসে আছে, ওর কাছ থেকে এত শিখেছি না তার শেষ নেই। আমার আমার স্ত্রী অনেক প্রশংসা করছিল আমার এখানে তোমাদের সামনে, আর কৃষ্ণ কি কি সব বলে দিয়ে গেল, বাপরে বাপ। তো আমি জানি না, মানে আমি শুধু এটুকুই বলতে পারি যে শেখার কোনো শেষ নেই। আর আমি যদি আদৌ তোমাদের কিছু সত্যি দিতে পেরেছি, বা তোমাদের যদি মনে হয়েছে যে হ্যাঁ আমার কাছ থেকে তোমাদের পাওয়ার মতো কিছু ছিল বা আছে, একটাই অনুরোধ শুধু করব, যে গড্ডালিকা প্রবাহে ভেসো না। একটু প্রশ্ন করো নিজেকে, আমি কি করছি, আমার এত সম্ভাবনা আছে, এত পোটেনশিয়াল আছে, আমি কতটা ব্যবহার করছি। ভিড়ে হারিয়ে যাওয়া খুব সোজা। ভিড় একটা মিথ্যে সুরক্ষা দেয়। সবাই জিন্দাবাদ জিন্দাবাদ করছে, তুমিও ঢুকে গেলে, তুমিও জিন্দাবাদ জিন্দাবাদ করতে লাগলে, মনে হতে পারে যে তুমি খুব সুরক্ষিত। আদৌ কোনো সুরক্ষিত তুমি নও। কিন্তু আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে নিজেদের জীবন কেমন করে কাটাবো তার দায় আমার। আমার জীবন, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, আমার মা, আমার বাবা, আমার সহকর্মী, আমার আর কেউ ঠিক করে দিতে পারে না। এটা যদি বোঝো, তাহলে সময় নষ্ট করতে পারবে না। আমি অনেকবার বলেছি, আবার বলছি, কারণ এই মঞ্চে দাঁড়িয়ে আবার কথা বলার সুযোগ আমি পাবো কিনা জানি না। এমন তৈরি হও যাতে যেটাই করো ভালোবেসে করতে পারো, আর কারো কাছে কখনো হাত না পাততে হয় যে দয়া করো আমার জন্য, আমাকে দয়া করে দিয়ে দিন না স্যার, এমন যেন না হয় তোমাদের কারোর। এই শুভেচ্ছা আমার শুধু তোমাদের জন্য থাকলো, যে তোমরা সত্যিকার শক্তিশালী হও। একটু আগে সুব্রত মেধা পাটকার সংক্রান্ত একটা কবিতা পাঠ করছিল, সেখানে একটা লড়াকু মানসিকতা, সংগ্রামী মানসিকতা আমরা কাদের মনে রেখেছি বলো দেখি? আমরা কি খুব কোটিপতি মানুষের কথা ভাবি? আমাদের প্রত্যেক দিনের জীবনে কি ওরকম কোনো অজস্র টাকা আছে, বিশাল শক্তিশালী কেউ আছে, ওরকম কথা কি সত্যি খুব একটা মনে পড়ে আমাদের? আমরা সুযোগ পেলেই বিবেকানন্দের কথা বলি, সুযোগ পেলেই ভগৎ সিংকে স্মরণ করি। কেন করি? এটা অদ্ভুত খেলা, জানো তো। সত্যের জন্য যদি বাঁচো, তাহলে হতে পারে যে তুমি জাগতিক অর্থে বিশেষ কিছু করতে পারবে না, হতেও পারে, নাও হতে পারে। তো শুধু এটুকু
বেশি বলবো না, অনেক দেরি হয়ে গেছে, অনেকে হয়তো ঘড়ির দিকে তাকাচ্ছ আর ভাবছো যে আচ্ছা ফেঁসে গেলাম আবার, এই স্যার যেতে যেতেও জ্ঞান দিয়ে যাচ্ছেন। তো শুধু ওইটুকুই বলবো যে একটু চেষ্টা করো টু বি অনেস্ট টু ইয়োর সেলফ, নিজেকে ভালোবাসো। আর নিজেকে যদি সত্যি সত্যি ভালোবাসতে পারো না, তাহলে এমন কিছু করতেই পারবে না যেটা তোমার করা উচিত না, নিজেই সব ঠিক হয়ে যাবে। খুব ভালো থেকো, আনন্দে থাকো। আর যদি কোনোদিন মনে করো আমি কোনো রকমভাবে তোমাদের কাছে দাঁড়াতে পারি, অবশ্যই আমার কাছে এসো। কখনো ভেবো না যে আমি আর কলেজে নেই, কি করে স্যারের কাছে যাব, কি করে বলবো, কখনো ভেবো না। সম্পর্ক কখনো কোনো দেয়াল, কোনো প্রতিষ্ঠানের মধ্যে আটকে থাকে না। এটুকু বলে আবার সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। তোমরা অনেক দিয়েছো আমাকে, এই বলে ধন্যবাদ সবাইকে।